নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক, কারা চেয়েছিল পোস্টমর্টেম, সেদিনেই হোক, আরজি করেই হোক। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই কথাটা আমরা তো সবাই জানতাম, ধরেই নেওয়া হতো উল্টো পাল্টা অসংলগ্ন কথাবার্তা পাগলে বলে। তারপর দেখা গেল না, শয়তানেও বলে। তফাৎটা হলো, পাগলের মিথ্যে ভুল অসংলগ্ন কথা বলার পেছনে ভালো মন্দ কোনো উদ্দেশ্যই থাকে না, উদ্দেশ্যহীন কিছু কথাবার্তা। কিন্তু শয়তান যখন মিথ্যে বলে, অসংলগ্ন কথাবার্তা বলে, তখন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। এই আরজিকর ধর্ষণ হত্যার পরের আন্দোলন সেই কথাটাকেই আর একবার প্রাসঙ্গিক করে তুলল। বহু আগে ফ্রেডরিক এঙ্গেলস কার্ল মার্কসকে একটা চিঠিতে প্রশ্ন করছিলেন যে সততার জন্য সংগ্রাম নাকি সংগ্রামের জন্য সততা, কথাটাকে কিভাবে বলা উচিত। তো মার্কস বলেছিলেন, সংগ্রাম তো সৎ উদ্দেশ্যেই হয়, সৎ কিছু দাবি চাহিদা নিয়েই তো সংগ্রাম আন্দোলন করা হয়। কিন্তু এটা সত্যি যে সংগ্রাম করার জন্য একটা বেসিক অনেস্টি লাগে। এক অসৎ মানুষ সংগ্রামের কোনো কাজে লাগে না। প্রায় একই কথা আগেই স্বামী বিবেকানন্দও বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন করা যায় না। গতকাল আমি বলেছিলাম যে চেস ডিপার্টমেন্টের ওই যে ঘর ভাঙা হয়েছিল, তা জুনিয়র ডাক্তারদের সম্মতি নিয়েই ভাঙা হয়েছিল। তারা এক জয়েন্ট ইন্সপেকশন টিম নিয়ে সেই জায়গাগুলো দেখেন, কি কি করতে হবে সেটা বলেন, এবং তারপরেই কাজ শুরু করা হয়। তো এই খবর দেখানোর পরে দুটো কথা অনেকে বলেছেন, বেশ তো, ইন্সপেকশন হলো 12 আগস্ট, আর 13 তারিখ থেকেই কাজ শুরু হয়ে গেল। এত তাড়াহুড়ো কিসের ছিল? সরকারি কাজ কি এত তাড়াতাড়ি হয়? মাথায় রাখুন, ঘটনা ঘটেছে 9 তারিখে। এটা হয়েছিল ওই ডাক্তারদের সম্মিলিতভাবে, আমাদের রেস্টরুম নেই, যার জন্য একজন এভাবে ধর্ষিতা এবং খুন হলেন, এই দাবির ভিত্তিতে তারা চিৎকার করছেন, তারা সেখানে এজিটেশন শুরু করেছেন। তখন তড়িঘড়ি করে একটা রেস্টরুম বানানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে ওই কাজটাই আগে শুরু করা হচ্ছে। আর তখন আরজিকরের জুনিয়র ডাক্তাররা যা বলছিলেন তাই সত্যি, যা বলছিলেন তাই মানা হচ্ছিল। ওনারা সেই জন্যই ওই ঘটনা ঘটার পরে জয়েন্ট ইন্সপেকশনে এসেছিলেন, এমনি এমনি তো আসেনি। 9 তারিখে তাদের একজন কলিগ খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, একটা এজিটেশন আছে, মানুষের মধ্যে রাগ আছে। তারা এলেন ঘর কিভাবে হবে সেটা দেখতে, এবং এমনি এমনি যে কেউ সেই আসেনি, মানে যে একজন জুনিয়র ডাক্তার পাঠিয়ে দেওয়া হচ্ছে না, আর এরকম নয়। প্রতিনিধি হিসেবেই এসেছিলেন তারা, জুনিয়র ডক্টরস সংগঠনের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। তাই জন্যেই কাজ তাড়াতাড়ি শুরু করা হয়েছিল। হ্যাঁ, আপত্তি এসেছিল, আপত্তি একটা এসেছিল। কারা করেছিল সেই আপত্তি? কলকাতা পুলিশ আপত্তি জানিয়েছিল। হ্যাঁ, এটাই মজার ব্যাপার। কলকাতা পুলিশ সেই আপত্তি জানিয়েছিল। যখন এই কাজ হবার কথা কলকাতা পুলিশের কাছে যায়, তারা রীতিমতো চিঠি দিয়ে 13 তারিখে এই কাজ না করতে বলেছিলেন। 12 তারিখে ইন্সপেকশন হচ্ছে, 13 তারিখে ওনারা চিঠি দিচ্ছেন, যদিও তখন খানিকটা কাজ শুরু হয়ে গেছে। তারপরে সেটা বন্ধ হয় ওই চিঠি যাওয়ার পর। এবং খেয়াল করুন, এই যে ইন্সপেকশন টিম, তাদের মধ্যে তো 4 জন জুনিয়র ডাক্তার ছিলেন। একজন তো বেশ এগিয়ে থাকা আন্দোলনকারী, মনুতৃষা ঘড়ুই। কেন বলছি এ কথা পরে বলছি, আসছি সে কথা। আমার যা বলার তা খুব স্পষ্ট। জুনিয়র ডাক্তারেরা যদি মনে করেন ওই টিমে ছিল সন্দীপ ঘোষের পেটোয়া লোকজন, যারা নাকি একটা বাথরুম লোপাট করে দিয়ে খুন ধর্ষণের প্রমাণ লোপাট করতে চায়, তাহলে তাদের গ্রেপ্তার করা হোক। তা না হলে ওটা যে নির্ভেজাল মিথ্যে সেটা বলা হোক। কোনো একটা তো সত্যি, হয় ওই 4 জন যারা সেদিনকে ওখানে হাজির ছিলেন ইন্সপেকশন টিমে, তারা সন্দীপের হয়ে কাজ করছিলেন, আর না হলে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন জানে যে তারা তাদের প্রতিনিধি হিসেবে ওখানে গেছে। কিন্তু এই যে মিথ্যেটা ছড়াচ্ছে,
বাথরুম ভাঙা হয়েছে প্রমাণ লোপাট করার জন্য, তার পেছনে আছে অমুক। তাহলে তার পেছনে যদি আছে তাহলে তাদেরকে অ্যারেস্ট করো, গ্রেপ্তার করার দাবি তুলুন। জুনিয়র ডাক্তাররা এত দাবি তুলছেন, এই দাবিটা তুলতে আপত্তি কথা। এবার আসুন আর একটা রহস্য নিয়ে, যা নিয়ে মিথ্যাচারে জড়িয়েছে সারা দেশ, গোটা পৃথিবীতে সেই মিথ্যে ছড়ালো। বরখা দত্তের মতন সাংবাদিক গলা তুলে গণধর্ষণ আর পেলভিক বোন ভাঙার কথা বলে যাচ্ছিলেন। অর্থাৎ একজন না, দুই বা তার চেয়েও বেশি লোক মিলে গণধর্ষণ করেছে, তারাই হত্যা করেছে। এই তত্ত্বের সুবিধেটা কি? এই তত্ত্বের সুবিধে হলো কলকাতা পুলিশ মাত্র একজনকে ধরেছে, বাকিদের আড়াল করছে। তার মানে আরো বড় চক্রান্ত আছে, এবং সেই চক্রান্তের শেষের গুটি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যে বিনীত গোয়েল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, স্বাস্থ্য সচিব এবং আরো অনেকে আছে। তাহলে যদি বাকিদের না ধরা হয়ে থাকে, তাদের ধরার জন্য সিবিআই চাই, তাদের ধরার জন্য রাজ্য কিছু করছে না, রাজ্য তাদেরকে আড়াল করছে। এই তত্ত্বটা দাঁড়াবে কি করে? যদি একজনই থাকে, একজনই গ্রেপ্তার হয়ে গেছে, তাদের তো কিছু দাঁড়াচ্ছে। যদি এইটা দাঁড় করানো যায় যে ওখানে আরো অনেকে ছিলেন, ওখানে আরো অনেকে উপস্থিত ছিলেন, ওই ধর্ষণে আরো অনেকের হাত আছে, আরো অনেকে ছিল ওখানে, কাজটা করেছে, গণধর্ষণ হয়েছে, তাহলে এই আওয়াজটা তোলা যায় যে এদেরকে গ্রেপ্তার করা হোক। কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এবং সেই জন্যে এটা সিবিআইকে দেওয়া হোক। সিবিআই তো ট্র্যাক রেকর্ড দারুণ, ঝকঝকে একেবারে ফার্স্ট বয়। এখনো পর্যন্ত একটা হত্যা ধর্ষণ মামলার একটাতেও তারা কোনো জায়গায় কিনারা করতে পারে। তো যাক, সে কথা থাক। ফার্স্ট বয়ের হাতে দেওয়ার জন্য এই আন্দোলন শুরু হলো। তো সেই পোস্টমর্টেম রিপোর্টটা ডেসক্রিপশন বক্সে দিলাম, আজকে ডেসক্রিপশন বক্সে থাকবে, গতকাল দিতে পারিনি টেকনিক্যাল প্রবলেমের জন্যে, স্ক্রিনেও দিচ্ছি। কোথাও কোথাও হাড় ভাঙার, পেলভিক বোন ভাঙার বা কলার বোন ভাঙার কোনো কথা নেই। অথচ ডক্টর রাজা ধর বরখা দত্তের সঙ্গে সাক্ষাৎকারে সেই কথা বলছেন। আমি যা শুনেছি, কোট আনকোট, অদ্ভুত ব্যাপার, আমি যা শুনেছি, মানে এ কি দৈববাণী নেই, আকাশবাণী হল? আমি যা শুনেছি সেই হিসেবে একটা ন্যাশনাল চ্যানেলে একটা সাক্ষাৎকারে বলে দেওয়া যায় আমি যা শুনেছি তাতে পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে, কাজেই এটা একটা মানুষের কাজ নয়। বরখা দত্ত গলা তুলছেন, ইটস আ মাস রেপ, গণধর্ষণ। কেউ একজন বলেছে যে রাজাধর পকেট মার, এটা বললে ওই বরখা দত্ত নিশ্চয়ই রাজাধরকে পকেট মার বলে ঘোষণা করে দিতেন। উনি শুনেছেন, তার জন্য এটা গণধর্ষণ হয়ে যাবে। একেই বলে কনফিডেন্স লেভেল। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটালিয়া, তার ওজন 151 গ্রাম, তার থেকে কিছু আঠালো লিকুইড পাওয়া গেছে। রচনা ব্যানার্জি কুইন্টাল কুইন্টাল জলের কথা বললেন। সুবর্ণ গোস্বামী একজন ডাক্তার, তিনি 150 গ্রাম বীর্যের কথা বললেন। কেবল রচনা ব্যানার্জিকে নিয়ে খিল্লি করলে হবে? 150 গ্রাম বীর্যের তত্ত্ব যিনি দিলেন, তার রেজিস্ট্রেশন নাম্বার কেন ক্যান্সেল হবে না? আগেও বলেছি, আবার বলছি, ইতিমধ্যে এ বীর্য রহস্য সবার জানা হয়ে গেছে, সকলে জানেন। সক্ষম সমর্থ সাজোয়ান মানুষের একবার বীর্যস্খলনের পরিমাণ 3 মিলিলিটারের মতো। ধরেই নিলাম যে ওটা ওই বীর্য সম্পর্কিত আলোচনায় উত্তেজিত সুবর্ণ গোস্বামীর স্লিপ অফ টাং। ওটা কুইন্টাল বা গ্রাম নয়, ওটা মিলিলিটার হবে। তাহলেও 150 গ্রাম। হরিয়ানায় ষাঁড় পোষা হয়, তাদের বীর্য নিয়ে ব্যবসা হয়। খোঁজ নিয়ে জানলাম সেই ষাঁড়েদের বীর্য একবারে 30 মিলিলিটারের বেশি হয় না। সুবর্ণ গোস্বামীর হয়। আমাদের দুর্ভাগ্য। তো যে কথা বলছিলাম তাতে ফিরি, সেই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কোনো ফ্র্যাকচারের তথ্য নেই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই পোস্টমর্টেম আরজি করেই কেন হলো? বাবা মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও নাকি আরজি করেই করা হয়েছিল। তাহলে আর একটা চিঠি দেখুন। এখানে জুনিয়র ডাক্তারেরা দাবি করছেন প্রিন্সিপালের কাছে যে আমাদের এই দাবি এখনই মেটাতে হবে। সেদিন বিকেলবেলায় দাবি কখন করা হচ্ছে? 4:55, 3:55, সেখানে টাইম লেখা আছে। 1 নম্বর দাবি, পোস্টমর্টেম আরজিকর মেডিকেল কলেজে একজন ম্যাজিস্ট্রেটের সুপারভিশনে করতে হবে। 3:55 দাবি এটা, তার মানে আজকেই করতে হবে। 2 নম্বর, পুরো প্রসিডিওরটার ভিডিওগ্রাফি করতে হবে।
3 নম্বর, প্রপার অটোপসি সার্জনকে রাখতে হবে। এখন এই প্রপার অটোপসি সার্জন মানে কি আমরা জানি, ইমপ্রপার অটোপসি সার্জন হয় কিনা ওটা তো জুনিয়র ডাক্তারেরাই বলতে পারবেন। তো ওনারা প্রপার অটোপসি সার্জন চেয়েছিলেন। এই দাবির মধ্যেই বলা আছে 2জন মহিলা সার্জনকেও রাখতে হবে। তারা প্রপার কি না ইমপ্রপার সেখানে কিছু লেখা নেই, 2জন মহিলা সার্জনকে রাখতে হবে। 4, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্তের টিম তৈরি করাতে হবে, মানে একটা জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, এটাই ওনারা বলতে চেয়েছেন, যে টিম এই ঘটনার তদন্ত করবে। আচ্ছা, এখানে বলা দরকার যে এই দাবি করা হচ্ছে কিন্তু আরজি করের প্রিন্সিপালের কাছে। তিনি কি করে জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার দেবেন তা আমরা জানি না, কিন্তু করা হয়েছে দাবি। আর 5 নম্বর দাবি ছিল এই পোস্টমর্টম চলাকালীন 4জন মহিলা পিজিটি, মানে ওই জুনিয়র ডাক্তারদের হাজির থাকতে হবে, রাখতে হবে। তাহলে বলা বাহুল্য যে এই 4 নম্বর দাবি ছাড়া, মানে ওই যেটা জুডিশিয়াল এনকোয়ারি, সেটা মানা সম্ভব নয়। সেটা ছাড়া সবকটা দাবি মেনে নিয়ে পোস্টমর্টম শুরু করা হয়। কোনো তাড়াহুড়ো করার কোনো প্রশ্নই নেই। অন্য আর একটা খসড়া কাগজে দেখতে পাচ্ছি 9 তারিখেই এই পোস্টমর্টম করতে হবে বলেও দাবি করা হয়েছে। ওই 5টা দাবিতে সই করেছিলেন কারা? মৃতার বাবা, তিনি সই করেছিলেন, জুনিয়র ডাক্তাররা সই করেছিলেন। কিন্তু যখন পোস্টমর্টম শুরু হয় বা তার আগে এই কাগজ পুলিশের কাছে যায়, তখন মৃতার বাবা বা ওনার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি টালা থানায় এফআইআর করতে চলে গেছেন। তার মা ছিলেন এই পোস্টমর্টমের সময়, তিলোত্তমার মা সেখানে হাজির ছিলেন। এবং এই পোস্টমর্টমের পরে 5 জন, 4 জন নয়, 4 জন ওনারা চেয়েছিলেন পিজিটি হাজির থাকুক, থেকে ছিল 5 জন। 5 জন মহিলা জুনিয়র ডাক্তার ছিলেন তিতাস পাল, নর্মতা সাহা, রিয়া বেরা, রমা বেরা এবং মৌত্রিষা ঘড়ুই। খেয়াল করে দেখুন, নামটা চেনা চেনা মনে হচ্ছে। এই মৌত্রিষা ঘড়ুই 12 তারিখে যখন ওই তৈরি হচ্ছে ওখানে, এই যে ইন্সপেকশন হচ্ছে, ইন্সপেকশনে তিনিও হাজির ছিলেন। তিনি একজন লিডার। পোস্টমর্টেম শেষ হবার পরে এই এনারা সই করে লিখে দেন যে ওনারা ছিলেন পোস্টমর্টেমের সময় এবং ওনারা ফুললি স্যাটিসফাইড। চিঠি ডেসক্রিপশন বক্সে রইল। আবার বলছি, এই মৌত্রিষা কিন্তু 12 তারিখের রিনোভেশনের ইন্সপেকশনেও ছিলেন। এই কাগজে লেখা আছে এনারা জুনিয়র ডক্টরদের রিপ্রেজেন্ট করছেন, তাদের প্রতিনিধি হিসেবে। তাহলে জুনিয়র ডাক্তারেরা সেই কথা বলছেন না কেন? কেন বলা হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট তাড়াহুড়ো করে করানো হয়েছে, চাপ দিয়ে করানো হয়েছে? এরকম একটা পোস্টমর্টেম করা শবদেহ, এরকম একটা জঘন্য ধর্ষণ খুনের পরে সেই শবদেহ বাড়িতে 45 মিনিট রাখা ছিল, যেখানে সারাটা দিন মেয়েটির বাবা মা হাসপাতাল, মর্গ আর থানা ছুটে বেরিয়েছেন। তারপরেও আর কতক্ষণ অমন এক শরীর বাড়ির উঠোনে রেখে দেওয়া যায়? 45 মিনিট ছিল। কেন ডাক্তারবাবুরা এই কথাগুলো বলছেন না? তাদেরও অনেকেই এসেছিলেন বাড়িতে, গিয়েছিলেন শ্মশানে, সব ভিডিও আসবে। কেন সত্যি বলছেন না? পেছনের কারণটা কি? আরো কিছু আছে যা লুকোতে চাইছেন এই ডাক্তারবাবু। 2 জায়গাতেই ভাবুন, ইন্সপেকশনে হাজির আছেন মৌত্রিষা ঘড়ুই, পোস্টমর্টেমে হাজির আছেন মৌত্রিষা ঘড়ুই। তারা লিখে দিচ্ছেন স্যাটিসফাইড। ঘটনা ঘটেছে 9 তারিখে, 12 তারিখে ইন্সপেকশন হয়েছে। এখনো পর্যন্ত এই মৌত্রিষা ঘড়ুই বা এই 5 জনের একজনও বলেননি যে আমাদেরকে চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। জুনিয়র ডাক্তাররাও বলেনি যে এদেরকে চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। তারা আরো কিছু জানেন যা চেপে রাখার জন্যই তারা চুপ করে মিথ্যেগুলো হজম করছেন। আর কি আছে রহস্য এর মধ্যে? কিছু তো একটা আছে। আর সিবিআই, তারা কত বড় আহম্মক! জনে জনে মানুষ বলছে ওই পোস্টমর্টেম রিপোর্ট ট্যাম্পার। শুরুতেই অনেক কিছু চেপে যাওয়া হয়েছে। তাহলে ওই 5 জন জুনিয়র ডাক্তার সমেত বাকি সার্জন যারা ওখানে হাজির ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? হয়ে থাকতে পারে কিছু তথ্যের অদল বদল। এই অভিযোগে টালা থানার একজন ওসিকে তো যদি গ্রেপ্তার করা যায়, আর পোস্টমর্টেম রিপোর্ট আর ভিডিওগ্রাফি এই সব কিছু যদি বদল হয়ে থাকে, তাহলে এদের গ্রেপ্তার করে জেরা কেন করা হচ্ছে না?
না, করা হচ্ছে না, হবেও না। এবং এইখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। সিবিআই চায় না এই তদন্ত শেষ করতে। তারা প্রতিদিন নতুন নতুন ইস্যু বার করে আনবেন, খবরের কাগজে তা লেখা হবে, সেন্সেশনাল সব নিউজ, নতুন মোবাইল পাওয়া গেছে, পাশের বাড়ির কাকু কে কেন তাড়াহুড়ো করা হলো কেন পোস্টমর্টেমে, শ্মশানে, অথচ এর কোনোটাই হয়নি। এগুলো একবার করে কাগজে আসছে, মিডিয়াতে আসছে, টিভিতে চিৎকার করে বলা হচ্ছে, তার দুদিন পর থেকে সেই খবরগুলো আর থাকছে। পোস্টমর্টেম আরজি করে হয়েছে ডাক্তারদের দাবি মেনে, পোস্টমর্টেম সুষ্ঠুভাবে হয়েছে লিখেছেন ডাক্তারেরা, এখনো সেটা অস্বীকার করেননি। তার বাবা, মেয়েটির বাবা আরজি করেই করতে হবে বলে বেলা 3:55 লিখিতভাবে আবেদন করেছে তিলোত্তমার বাবা। পোস্টমর্টেম হচ্ছে 6:10 থেকে 7:10 পর্যন্ত। মাথা নাড়া কৌস্তব বাগচির মতন কেউ কেউ বলছেন সূর্য ডোবার পরে পোস্টমর্টেম হয় না। আইনটা অনেক পুরনো, এই আইনের সংশোধন হয়েছে, যেখানে উপযুক্ত আলো এবং অন্য ব্যবস্থা আছে সেখানে রাতেও পোস্টমর্টেম হতে পারে, কোনো সমস্যা নেই। আবার সেখানেও একটা ক্লজ আছে, আত্মহত্যা বা এরকম ক্ষেত্রে না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু আবার সাব ক্লজ সেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলার প্রশ্ন থাকলে তা করতে হবে। সেই অবস্থা ছিল সেদিন। জুনিয়র ডাক্তারেরা লিখিত দাবি করেছেন। অনেক কিছুই বোঝা যাচ্ছে, ধীরে ধীরে সবটা পরিষ্কার হচ্ছে, ধোঁয়াশা কাটছে। কিন্তু যা হচ্ছে না তা হলো জুনিয়র ডক্টর সংগঠনগতভাবে এই গুজবগুলোকে খণ্ডন করলেন না কেন, এটা বোঝা যাচ্ছে। মৃতার বাবা বা মায়ের কথা বাদই দিলাম, সদ্য সন্তানহারা বাবা মায়ের কাছে যুক্তি, তথ্য, উচিত অনুচিত ইত্যাদি বোধ বা আশা করার মধ্যেই এক নিষ্ঠুরতা আছে। আমরা সে নিয়ে আলোচনাই করতে রাজি, করবও। কিন্তু জুনিয়র ডাক্তারেরা কাকে আড়াল করার জন্য এই গুজবগুলোকে বাঁচিয়ে রাখলেন? কেন তারা এখনো পর্যন্ত ওই পোস্টমর্টেম বা সেমিনার রুমের পাশের ঘর ভাঙা নিয়ে তথ্যটুকু, সত্যি কথাটুকু মানুষের কাছে দিচ্ছেন না? আবার সেই মাক সাহেবের কথা এসে যায়, অসততা নিয়ে আর যাই হোক আন্দোলন করা যায়। যদি করা যায়, যদি করা হয়, তাহলে সে আন্দোলন আসলে এক অন্য লক্ষ্য সাধনের জন্য, এক অন্য চাহিদার জন্য। আন্দোলনের মাথায় থাকা কেউ কেউ সেটা জেনেই করে চলেছেন, কেউ কেউ না বুঝেই করছেন। তবে একেবারে কেউ জানে না তা আমি মনে করি না। কোথাও তো বড় একটা পাকা মাথাদের হাত যশ আছে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমরা মধ্যপ্রাচ্যের গোলাপি বিপ্লবের পেছনের আসল উদ্দেশ্য এতদিনে জেনে ফেলেছি। সমস্ত গণতান্ত্রিক ধ্যান ধারণাকে নস্যাৎ করে ক্ষমতায় বসেছে মুসলিম ব্রাদারহুড। বোরখায় ঢেকে গেছে সারা দেশটা, মহিলারা ঘর থেকে বেরোতে পারছেন না। আমরা পাশের দেশে দেখছি কিভাবে জামাত শিবিরের খেলোয়াড়েরা পেছনে ছিল এই দফা 1 দাবি 1-এর স্লোগান নিয়ে। এসব লুকানো যায় না, আসবে, সব সামনে আসবে। এক অত্যন্ত জরুরি সামাজিক আন্দোলনকে সামনে রেখে যে ধরনের ছেলে খেলা হলো তা মানুষ বুঝবে। হ্যাঁ, ব্যাকল্যাশের জন্য তৈরি থাকুন। হাতে শিরদাঁড়া আর পিঠে মগজ নিয়ে তো আর দিন কাটবে না। পাবলিক হিটলার থেকে মোদি, ইন্দিরা গান্ধী থেকে জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করে না, করেও না, করবেও না। পাবলিক কেমন করে জানি না, সব জেনে ফেলে। এ পাবলিক হ্যায়, সব জানতি হ্যায়। আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।